ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমাদের সাথে আলোচনা করব ইতিহাসের গুরুত্বপূর্ণ 50টি এমসিকিউ, যেই এমসিকিউগুলো কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ভাইটাল। এবং এই ভিডিওটা কিন্তু যতদূর আমি করব একদম শেষ অবধি তোমরা দেখবে এবং প্রত্যেকটা এমসিকিউ তোমরা কিন্তু খাতায় নোট করে নিও এবং কমেন্ট বক্সে জানাবে যে তোমরা কেমন কি অ্যান্সার করছো। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্ন দেখো কি বলেছে। কার রাজত্বকালে ভারতীয় উপমহাদেশে সবচেয়ে বড় আদিনা মসজিদ নির্মাণ করা হয়েছিল? চারটে অপশান আছে। সিকান্দর শাহ, অপশান এ, অপশান বি গিয়াসউদ্দিন বাহাদুর শাহ, অপশান সি নাসিরুদ্দিন মাহমুদ, অপশান ডি গিয়াসউদ্দিন বলবান। সঠিক উত্তর কি হবে তাহলে দেখে নাও। সঠিক উত্তর হবে সিকান্দর শাহ, অর্থাৎ 1-এর এ। এটা কিন্তু তোমরা খাতায় নোট করে নাও, ঠিক আছে। চলো তার পরবর্তী প্রশ্ন চলে গেলাম। পরবর্তী প্রশ্ন কি বলেছে। কোন ভারতীয় রাজার সাম্রাজ্য ভারতের বাইরে বিস্তৃত ছিল? তাহলে দেখো, আল বিরুনি রচিত গ্রন্থটির নাম। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে কিন্তু কিতাব উল হিন্দ। এটা কিন্তু মাথায় রাখবে, পরীক্ষায় ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কিতাব উল হিন্দ। চলো পরবর্তী প্রশ্ন চলে যাওয়া যাক। পরবর্তী প্রশ্ন কি বলছে। মৌর্য সমাজের পতনের পর নিম্নলিখিত কোন বংশ মগধ শাসন করেছিলেন? অপশান এ শুঙ্গ বংশ, অপশান বি হর্ষঙ্ক বংশ, অপশান সি নন্দ বংশ, অপশান ডি শিশুনাগ বংশ। সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে কিন্তু 4-এর এ, শুঙ্গ বংশ মৌর্য সাম্রাজ্যের পতনের পর মগধ শাসন করেছিল। তার পরবর্তী প্রশ্ন চলে যাও। আকবরের দ্বিতীয় রাজধানী কোথায় ছিল? আকবরের দ্বিতীয় রাজধানী ছিল, অ্যান্সার হবে 5-এর বি, ফতেপুর সিকরি। এটা কিন্তু মাথায় রাখবে। তার পরবর্তী প্রশ্ন চলে গেলাম। 6 নম্বর কি বলেছে। জয়দেব কোন রাজার রাজসভায় পঞ্চরত্নের একজন ছিলেন? তো এটা কি হবে? এটা হবে কিন্তু লক্ষণ সেন। জয়দেব লক্ষণ সেন রাজার রাজসভায় পঞ্চরত্নের মধ্যে, অর্থাৎ 5টা রত্ন থাকে না রাজসভায় আগেকার দিনে, তো সেই 5টা রত্নের মধ্যে কিন্তু জয়দেব একজন ছিলেন। কোন রাজার রাজসভায়? এটা কিন্তু মাথায় রাখবে, লক্ষণ সেন, অপশন নাম্বার ডি। তো চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। আশা করছি ক্লাসটা তোমরা খুব এনজয়মেন্ট করছো এবং এই ক্লাসগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সকলেই কিন্তু ক্লাসগুলো মন দিয়ে দেখো। চলো 7 নম্বর প্রশ্নটা কি বলেছে। কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল? কোন লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল? অপশান বলছে ব্রাহ্মী, পালি, মাগধী, আর একটা কি বলছে দেবনাগরী। তো এটা কি হবে? এটা হবে কিন্তু মাগধী। এটা কিন্তু মাথায় রাখবে, অর্থাৎ মাগধী লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল। এটা মাথায় রাখবে, মাগধী লিপিতে সম্রাট অশোকের শিলা রচিত হয়েছিল। চলো তার পরবর্তী প্রশ্ন চলে গেলাম। এন এরা অফ ডার্কনেস দ্য ব্রিটিশ এম্পায়ার অফ ইন্ডিয়া ইন ইন্ডিয়া। এই গ্রন্থটির লেখক কে? এটা কি হবে? এটা হবে কিন্তু 8-এর সি, শশী থারু। শশী থারু হচ্ছে দ্য ব্রিটিশ এম্পায়ার ইন ইন্ডিয়া গ্রন্থটির লেখক। পরবর্তী প্রশ্ন চলে গেলাম। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো। কোন ধর্মীয় শাখার মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কনৌজে সম্মেলন আহ্বান করেছিলেন? এটা কি হবে? কোন ধর্মীয় শাখার মতবাদ জনপ্রিয় করার জন্য হর্ষবর্ধন কনৌজ সম্মেলন আহ্বান করেছিলেন? এটা কিন্তু হবে কোনোটিই নয়, অর্থাৎ এই 3টে অপশনের মধ্যে কিন্তু কোনোটিই হবে না, ঠিক আছে। তাই জন্য হবে নান অফ দিস। এটা কিন্তু রাইট অ্যান্সার। চলো তার পরবর্তী প্রশ্ন চলে গেলাম। তার পরবর্তী প্রশ্ন কি বলছে। দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন? দিল্লির কোন সুলতান উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন? এটা কি হবে? এটা কিন্তু হবে ফিরোজ শাহ তুগলক। 10-এর সি ইজ দ্য রাইট অ্যান্সার। ফিরোজ শাহ তুগলক হচ্ছে সেই সুলতান যিনি উত্তর ভারতে বিভিন্ন শহর স্থাপন করেছিলেন। পরবর্তী প্রশ্ন চলে গেলাম। স্বাধীনতার সময় ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি কে ছিলেন? এটা কিন্তু মাথায় রাখবে, জে.বি. কৃপালিনী, অর্থাৎ 11-এর এ হবে। স্বাধীনতার সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি ছিলেন জে.বি. কৃপালিনী। পরবর্তী প্রশ্ন গেলাম। 1929 সালে মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের স্বার্থে কত দফা দাবি পেশ করেছিলেন? তো এটা কি হবে? এটা কিন্তু হবে
14 দফা দাবি পেশ করেছিলেন? মুসলিম লীগের বার্ষিক অধিবেশনে মোহাম্মদ আলী জিন্নাহ মুসলিমদের স্বার্থে 14 দফা দাবি পেশ করেছিলেন। চলো পরবর্তী প্রশ্ন চলে যাই। পরবর্তী প্রশ্ন কি বলেছে? ভারতীয় জাতীয় বাহিনীর অর্থাৎ ইংলিশে কি বলা হয়? আইএনএ ভারতীয় জাতীয় বাহিনীর প্রতিষ্ঠাতা অধিনায়ক কে ছিলেন? দেখি এটা কমেন্ট বক্সে তোমরা অ্যান্সার করো। অ্যান্সারটা খুবই কিন্তু সহজ। অপশান এ নেতাজি সুভাষচন্দ্র বসু, অপশান বি রাসবিহারী বসু, অপশান সি ক্যাপ্টেন মোহন সিং, অপশান ডি উপরের কোনোটিই নয়। এটা সঠিক অ্যান্সার কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানাবে। পরবর্তী প্রশ্ন চলে গেলাম। পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, দিল্লির কোন সুলতান অধুনা কাগজের নোটের মতো মানে আধুনিক কাগজের নোটের মতো টোকেন মুদ্রার প্রচলন করেছিলেন? এটা কি হবে? এটা মাথায় রাখবে, মোহাম্মদ বিন তুগলক। এই অ্যান্সার কিন্তু সঠিক অ্যান্সার। চলো পরবর্তী প্রশ্ন চলে গেলাম। বিনয় বাদল কত খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং দখল করেছিলেন? বিনয় বাদল দীনেশ কত খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং দখল করেছিলেন? এটা কিন্তু হবে 1930 খ্রিস্টাব্দে রাইটার্স বিল্ডিং দখল করেছিলেন। চলো তার পরবর্তী প্রশ্ন চলে গেলাম। মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? মহাত্মা গান্ধীর রাজনৈতিক গুরু কে ছিলেন? এটা কিন্তু হবে 16 গোপাল কৃষ্ণ গোখলে। তিনি কিন্তু রাজনৈতিক গুরু ছিলেন কার? মহাত্মা গান্ধীর। তার পরবর্তী প্রশ্ন চলে গেলাম। মুসলিম লীগের প্রতিষ্ঠাতা কে ছিলেন? এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট, পরীক্ষায় চলে এসছে, ধরে রাখো। এটা কি হবে বলো? মোহাম্মদ আলী জিন্নাহ, সলিমুল্লাহ, সৈয়দ আহমেদ খাঁ, অরুণা আসফ আলী। এটা কিন্তু সঠিক অ্যান্সার হচ্ছে সলিমুল্লাহ। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মাথায় রাখবে। তার পরবর্তী প্রশ্ন চলে গেলাম। পরবর্তী প্রশ্ন কি বলেছে? কাকে সীমান্ত গান্ধী আখ্যা দেওয়া হয়েছে? কাকে সীমান্ত গান্ধী আখ্যা দেওয়া হয়েছে? এটা কি হবে? এটা হবে আব্দুল গফ্ফর খাঁ। আব্দুল গফ্ফর খাঁকে সীমান্ত গান্ধী আখ্যা দেওয়া হয়েছে। এটা কিন্তু মাথায় রাখবে। 18 তার পরবর্তী প্রশ্ন দেখো, মাতঙ্গিনী হাজরা কোন আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করেছিলেন? কি হবে? এটা কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও। অপশান এ অসহযোগ আন্দোলন, অপশান বি ভারত ছাড়ো আন্দোলন, অপশান সি খেদা আন্দোলন, অপশান ডি চম্পারণ সত্যাগ্রহ। এটা কিন্তু আমি বলবো না, কমেন্ট বক্সে অবশ্যই জানাবে যে সঠিক উত্তরটা কোনটি। আমি অবশ্যই প্রত্যেককে রিপ্লাই করব। এটা কিন্তু প্রত্যেকেই জানাবে। তোমরা যদি উৎসাহ দেখাও, আমি কিন্তু তোমাদের জন্য এইভাবে আরও ক্লাস নিয়ে আসবো, যাতে তোমাদের জিকেতে কি 10-এ মিনিমাম 10-এ 9 কিন্তু স্কোর করতে পারো। ঠিক আছে, এইটুকুন আমি তোমাদের অবশ্যই হেল্প করব। তার পরবর্তী প্রশ্ন কি বলেছে দেখো, ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন পরিকল্পনা কবে নেওয়া হয়? তাহলে সঠিক অ্যান্সার কি হবে? সঠিক অ্যান্সার হবে এটা কিন্তু 20, অপশান নাম্বার সি। আমি অ্যান্সারটা তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা একটু খাতায় এটা অবশ্যই নোট করে নেবে। 1946 সালে, 1946, 1946 সাল। ঠিক আছে, এই 1946 সালে ক্যাবিনেট মিশন বা মন্ত্রী মিশন গঠন করা হয়েছিল। এটা কিন্তু সকলেই মাথায় রাখবে। তো চলো পরবর্তী প্রশ্ন চলে গেলাম। একুশ নাম্বার প্রশ্ন কি বলেছে সকলে ভালো করে দেখবে। শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল? আবারও বলছি, শিক্ষা সংস্কৃতির অন্যতম পীঠস্থান নালন্দা বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত ছিল? এটা সঠিক অ্যান্সার কী হবে? সঠিক অ্যান্সার হবে, তোমরা জানো যে বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয় অবস্থিত। তার পরবর্তী প্রশ্ন চলো, মর্লে মিন্টো সংস্কার কত সালে গঠন করা হয়? মর্লে মিন্টো সংস্কার কত সালে গঠন করা হয়? এটা সঠিক অ্যান্সার হবে 1909 সালে মর্লে মিন্টো সংস্কার আইন করা হয়েছিল। তার পরবর্তী প্রশ্ন, কার পরিকল্পনার উপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন তৈরি করা হয়েছিল? কার পরিকল্পনার উপর ভিত্তি করে ভারতের স্বাধীনতার আইন তৈরি করা হয়েছিল? এটা সঠিক অ্যান্সার কী হবে? লর্ড মাউন্টব্যাটেনের উপর পরিকল্পনার উপর ভিত্তি করে ভারতের স্বাধীনতা আইন তৈরি করা হয়েছিল। চলো পরবর্তী প্রশ্ন চলো, এটা একদমই সোজা প্রশ্ন, খুবই সোজা প্রশ্ন। দেখো কি বলেছে, হিন্দু প্যাট্রিয়ট প্রশ্ন বলছে হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? হিন্দু প্যাট্রিয়ট পত্রিকার সম্পাদক কে ছিলেন? এটা কিন্তু সকলেই জানো, হরিশচন্দ্র চ্যাটার্জি। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, আবারও বলছে এটা চলে আসতে পারে। 24-এর বি হরিশচন্দ্র চ্যাটার্জি।
পরবর্তী চলে গেলাম, উত্তর ভারতের 3 প্রধান বংশধারাকে শেষ করেছিল ব্রিটিশরা কোন যুদ্ধের দ্বারা? এটা কি হবে? এটা অনেকেই জানো না, এটা জেনে রাখো, বক্সারের যুদ্ধ দ্বারা। কি যুদ্ধ বললাম? বক্সারের যুদ্ধ দ্বারা শেষ করেছিল ব্রিটিশরা। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন চলে গেলাম। পরবর্তী প্রশ্ন কি বলছে? মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝায়? মহাভিনিষ্ক্রমণ বলতে কি বোঝায়? এটা কি হবে? এটা হবে গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার যে ঘটনাটা, একেই বলা হয় মহাভিনিষ্ক্রমণ, অর্থাৎ গৌতম বুদ্ধের গৃহত্যাগ করার ঘটনাকেই বলা হয়। চলো পরবর্তী প্রশ্ন চলে গেলাম। হিন্দু বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাস করা হয়েছিল? হিন্দু বিবাহ আইন কত খ্রিস্টাব্দে পাস করা হয়েছিল? এটার অ্যান্সার কী হবে? 1856 খ্রিস্টাব্দে হিন্দু বিবাহ আইন পাস করা হয়েছিল। পরবর্তী প্রশ্ন চলে গেলাম। কোন ঐতিহাসিক পুঁথিতে ভারতীয় রৌপ্য মুদ্রাকে রুপি নামে অভিহিত করা হয়? এটা কি হবে? এটা কিন্তু হবে অর্থশাস্ত্র, অর্থাৎ 28 ডি। অর্থশাস্ত্রে ভারতীয় রৌপ্য মুদ্রাকে রুপিয়া নামে অভিহিত করা হয়েছিল। তার পরবর্তী প্রশ্ন চলো। কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধীয় তথ্য জানার মুখ্য সূত্র হলো কি? কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধীয় তথ্য জানার মুখ্য সূত্র হলো কি? এটা হবে কিন্তু প্রস্তরলিপি 13। মাথায় রাখবে, প্রস্তরলিপি 13 থেকে আমরা কলিঙ্গ যুদ্ধ সম্বন্ধীয় তথ্য পেয়েছিলাম। পরবর্তী প্রশ্ন চলে গেলাম। ডান্ডি অভিযানের জন্য গান্ধীজি কতজন অনুগামীকে নিয়ে ডান্ডি অভিযানে রওনা দিয়েছিলেন? এটা কি হবে? 78 জন। 30 ডি 78 জন অভিযানের জন্য, এই ডান্ডি অভিযানের জন্য গান্ধীজি 78 জনকে কিন্তু অনুগামী নিয়ে রওনা দিয়েছিলেন। তার পরবর্তী প্রশ্ন চলে গেলাম। বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে হয়েছিল? বেসিনের সন্ধি কত খ্রিস্টাব্দে? এটা সঠিক অ্যান্সার কি হবে? বেসিনের সন্ধি হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। বেসিনের সন্ধি হয়েছিল 1802 খ্রিস্টাব্দে। পরবর্তী প্রশ্ন চলে গেলাম। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, হয়তো পরীক্ষায় চলে এসছে। অনুশীলন সমিতির প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা হবে কিন্তু 32 ডি প্রমথনাথ মিত্র। মাথায় রাখবে। তার পরবর্তী প্রশ্ন দেখো। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা কে ছিলেন? এটা কি হবে? এটা কিন্তু হবে দেবেন্দ্রনাথ ঠাকুর। তত্ত্ববোধিনী সভার প্রতিষ্ঠাতা ছিলেন দেবেন্দ্রনাথ ঠাকুর। তার পরবর্তী প্রশ্ন চলো। 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনের সূচনার সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? ভারতের ভাইসরয় কে ছিলেন? এটা কি হবে? উইলিংটন। 34 এ। আচ্ছা, তোমাদের একটা অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছি। তোমরা যারা যারা মক টেস্ট নিতে চাইছো, আমাদের অলরেডি মক টেস্টের ব্যাচ শুরু হয়েছে। সেখানে কিন্তু 40 সেটের ফুল লেন্থের মক টেস্ট তোমরা পেয়ে যাচ্ছ, এবং তার পাশাপাশি কিন্তু ইম্পর্টেন্ট যেগুলো এমসিকিউ, লাইফ সায়েন্স, ফিজিক্যাল সায়েন্স, এক প্রকার বলতে পারো সাজেশন টাইপের, সেটা কিন্তু আমরা প্রোভাইড করব। তো এটা টোটাল একটা প্রাইস আছে, প্রাইসটা কিন্তু মাত্র 299, অর্থাৎ 299 টাকা। তো তোমরা যারা যারা অ্যাডমিশন নিতে চাইছো এই মক টেস্ট ব্যাচে, তোমরা দেখো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে, সেই নাম্বারটাই তোমরা একবার মেসেজ করে লিখবে যে আমি মক টেস্ট ব্যাচে জয়েন করতে চাই। তোমাদেরকে আর পেমেন্ট করে অবশ্যই স্ক্রিনশট পাঠিয়ে দেবে, তোমাদেরকে অ্যাড করে নেওয়া হবে। ঠিক আছে, চলো পরবর্তী প্রশ্ন চলে গেলাম। পরবর্তী প্রশ্ন কি বলেছে? পরবর্তী প্রশ্ন বলেছে আজাদ হিন্দ বাহিনীকে প্রতিষ্ঠা করেছিলেন। এটার অ্যান্সার আমি বলবো না, তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাও অ্যান্সার কী হবে। একদমই সোজা। চলো 36 বলো। ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ কে গঠন করেছিলেন? ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লীগ, এটা হবে কিন্তু রাসবিহারী বসু গঠন করেছিলেন। গান্ধীজি কত খ্রিস্টাব্দে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন? তাহলে এটা সঠিক অ্যান্সার কী হবে? গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন 1922 সালের 12ই ফেব্রুয়ারি। মাথায় রাখবে, 1922 সালের 12ই ফেব্রুয়ারি। পরবর্তী প্রশ্ন চলো। কার জন্মদিনে ভারতে শিক্ষক দিবস হিসাবে পালিত হয়? সর্বপল্লী রাধাকৃষ্ণন, লালা লাজপত রায়, অপশান সি রাজেন্দ্র প্রসাদ, অপশান ডি অরবিন্দ ঘোষ। এটা যারা যারা ভিডিওটা দেখছো, আমার মনে হয় না এটা অ্যান্সার বলতে হবে, অবশ্যই কমেন্ট বক্সে জানাও অ্যান্সারটা কী হবে। চলো পরবর্তী প্রশ্ন বলেছে অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? অধীনতামূলক মিত্রতা নীতি কে চালু করেন? এটা হবে কিন্তু লর্ড ওয়েলেসলি। লর্ড ওয়েলেসলি অধীনতামূলক মিত্রতা নীতি চালু করেন। পরবর্তী প্রশ্ন দেখো। কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? কোন ব্রিটিশ শাসকের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল? এটা কি হবে দেখো।
এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে লর্ড কার্জনের আমলে বঙ্গভঙ্গ হয়েছিল, এটা মাথায় রাখবে। হাতের তালুতে চক্র চিহ্নটি দ্বারা জৈন ধর্মে কি বোঝানো হয়েছিল? এটা সঠিক অ্যান্সার কী হবে? এটা সঠিক অ্যান্সার হবে অহিংসা, অর্থাৎ জৈন ধর্মে অহিংসা নীতি কিন্তু বোঝানো হয়েছিল হাতের তালুর চক্রচিহ্ন দ্বারা। পরবর্তী প্রশ্ন একদমই সোজা। আত্মীয় সভাকে প্রতিষ্ঠিত করেন দয়ানন্দ সরস্বতী, রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মধুসূদন দত্ত। ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা সঠিক আনসার কী হবে? রামমোহন রায়, অর্থাৎ রাজা রামমোহন রায় আত্মীয় সভা প্রতিষ্ঠা প্রতিষ্ঠা করেছিলেন। চলো তারপরে 43 প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? প্রথম পানিপথের যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল? এটা আমরা সকলেই জানি, প্রথম পানিপথের যুদ্ধ হয়েছিল 1526 খ্রিস্টাব্দে। ঠিক আছে, এটা কিন্তু রাইট অ্যান্সার 43 এ। চলো তার পরবর্তী প্রশ্ন কি বলেছে? মগধ মহাজনপদের অতি শক্তিশালী দুই শাসক কে ছিলেন? অতি শক্তিশালী দুই শাসক কে ছিলেন? এটা কি বলেছে? বিম্বিসার, অজাতশত্রু, ভাস্কর। তো এখানে কি হবে বলো, তোমরা বলো এটা কি হবে? এটা কিন্তু হবে কেবল 1 ও 2 ঠিক, অর্থাৎ বিম্বিসার এবং অজাতশত্রু দুই শাসক ছিলেন মগধ মহাজনপদের। একদম রাইট। চলো পরবর্তী প্রশ্ন চলে গেলাম। পরবর্তী প্রশ্ন আছে কে অমৃতাঘাত উপাধি গ্রহণ করেন? কে অমৃতাঘাত উপাধি গ্রহণ করেন? এটা কিন্তু হবে বিন্দুসার অমৃতাঘাত উপাধি গ্রহণ করেন। তার পরবর্তী প্রশ্ন দেখো, গৌতম বুদ্ধ কবে দেহত্যাগ করেছিলেন? গৌতম বুদ্ধ দেহত্যাগ করেছিলেন 46 বি 486 খ্রিস্টপূর্বাব্দে। এটা কিন্তু ভালো করে খাতায় লিখে নিও, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তার পরবর্তী প্রশ্ন দেখো, কোন সাম্রাজ্যের শাসনকালে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল? এটা কি হবে? তোমরা অ্যান্সার দাও। সাতবাহন, কুষাণ, গুপ্ত না মৌর্য? এটা কিন্তু হবে কুষাণ। কুষাণ সাম্রাজ্যের শাসনকালে গান্ধার শিল্প বিকশিত হয়েছিল। তার পরবর্তী প্রশ্ন চলে গেলাম। কোন সৌধের রং গোলাপি? কোন সৌধের রং গোলাপি? এটা কি হবে? হাওয়া মহল, মতিমহল, তাজমহল না মুমতাজ মহল? এটা কি হবে? এটা হবে হাওয়া মহল। এই সৌধের রংটা কি? পিঙ্ক কালারের, গোলাপি। তার পরবর্তী প্রশ্ন কি বলেছে? মুন্ডা বিদ্রোহে কে নেতৃত্ব দিয়েছিলেন? বিরসা মুন্ডা, বাপট, সিধু না কোরা? এটা কি অ্যান্সার হবে? এটা সকলেই পারবে। মুন্ডা বিদ্রোহের কে নেতৃত্ব দিয়েছিলেন? বিরসা মুন্ডা, অর্থাৎ 49 এ ইজ দ্য রাইট অ্যান্সার। তার পরবর্তী প্রশ্ন চলে গেলাম। পরবর্তী প্রশ্ন কি বলেছে ভালো করে দেখো। বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন কে করেছিলেন? বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন ধর্মপাল, রাজা ধর্মপাল বিক্রমশিলা বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন। এবং সবার লাস্ট প্রশ্ন যেটা পরীক্ষায় একদম আসবে, ভেরি ইম্পর্টেন্ট, 51 কি বলেছে? পিটের ভারত শাসন আইন কত সালে প্রণীত হয়েছিল? এটা খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা আমি বলবো না। দেখি তোমরা কতজন ভিডিওটা শেষ অবধি দেখলে এবং এই প্রশ্নের সঠিক অ্যান্সারটা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। প্রত্যেকটা যেগুলো প্রশ্ন আমি দিলাম কমেন্টে জানানোর জন্য প্রশ্নের নাম্বার এবং সঠিক উত্তর লিখে তোমরা কমেন্ট বক্সে জানাও। এবং ভিডিওটা যদি ভালো লেগে থাকে পার্ট 2টা এরপরই আপলোড করছি। অবশ্যই ভিডিওর পার্ট 1টা দেখলে পার্ট 1-এর সাথে পার্ট 2টা দেখবে। এইখান থেকে কিন্তু প্রশ্ন তোমাদের এএনএম জিএনএম এক্সামে কমন আসবেই, এটা চ্যালেঞ্জ রইল। চলো ভিডিওটা ভালো লাগলে তোমাদের বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করে দেবে এবং চ্যানেলটিকে কী করবে? সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ সকলকে।